তোর কথা রাখার জন্যই তো আমি বসে আছি, বল। তুমি এক্ষুনি রাইকার বাবাকে কিছু বলতে চাও না, ঠিক সময় আমি তোমাকে বলতে বলবো, তুমি তখন বলো। কিন্তু কেন? এখন সমস্যা কিসে? তেমন সমস্যা নেই মা, প্লিজ আমার কথা রেখো। রাহিম উঠে নিজের রুমে চলে গেল। রেখা বেগম ছেলের যাওয়ার পানে চেয়ে ভাবলেন কি সমস্যা লুকিয়ে যাচ্ছে তার ছেলে। এই মুহূর্তে কিছু খুঁজে পেলেন না তিনি। বেশি সময় নষ্ট না করে নিজ কাজে চালিয়ে গেলেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। রাইকার ফুরফুরে মেজাজ সারা বাড়ি দৌড়ে কাজ করছে। গায়ে হলুদে বরকে বসানোর জন্য ড্রয়িং রুম সুন্দর করে সাজিয়েছে রঙিন কাপড় দিয়ে। বাপ্পির কয়েকজন বন্ধু এসেছে, তারাই হাতে হাতে করছে সব কিছু। খানিকক্ষণ আগেই বড় মামার ছোট ছেলে ফাহাদ এসেছে। এত দূর থেকে জার্নি করে এসেও কাজে লেগে গিয়েছে সে। বাসা ভর্তি আত্মীয় স্বজন। বড় মামার শ্বশুর বাড়ি থেকে অনেকেই এসেছেন, নানুর বাবার বাড়ি থেকেও এসেছে। রাইকা একা একটা মেয়ে, তার সমবয়সী কোনো মেয়ে নেই, তাই ভীষণ মন খারাপ তার। একা একা কী করবে ভেবে না পেয়ে রুমে সে গুটিসুটি মেরে রইল রাইকা। বেগুনি রঙের চমকি শাড়ি পরেছে রাইকা, তাজা ফুল দিয়ে সেজেছে। রাহিমের কিনে দেয়া বেলি ফুলের মালাটা সযত্নে খোপায় পেঁচিয়ে নিয়েছে। এত বেশি সাজেনি সে, একা একা সাজতেই চেয়েছিল সে, কিন্তু বাপ্পি জোর করে সাজিয়েছে। সিম্পল একটা মেকআপ করেছে রাইকা, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। মামার পাশে চুপটি করে বসে আছে রাইকা। বড় মামি মা তারাও শাড়ি পরে সেজেছেন। বড় মামির ভাইয়ের মেয়ে এসেছে একজন, রাইকার সমবয়সী হবে, তবে সে একটু অদ্ভুত। কয়েকবার রাইকা কথা বলতে গিয়েছে, কিন্তু সে পাত্তা দেয়নি। রাইকা খুবই মিশুকি একটা মেয়ে, সবার সঙ্গে মিশে থাকতেই পছন্দ করে, কিন্তু বাকি সবাই ওর মতো নয়। ববিতা বেগম উঠে গিয়ে মেহেদির ডালা নিয়ে এলেন। বাপ্পির সামনে ডালাটা রেখে রাইকার উদ্দেশ্যে বললেন, ছেলের হাতে খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিবি। রাইকা হেসে মাথা নাড়ালো। ডালা থেকে একটা মেহেদি হাতে তুলে নিতে খপ করে সেটা কেড়ে নিল বড় মামির ভাইয়ের মেয়ে সাদিয়া। মেহেদিটা নিজের হাতে নিয়ে বলল, আঙ্কেলকে আমি মেহেদি পরিয়ে দিব, আমি অনেক সুন্দর মেহেদি পরাতে পারি। ড্রয়িং রুম ভর্তি মানুষজনের মাঝে এরকম ব্যবহারে অতিষ্ঠ হলো রাইকা। এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কারবার হতে পারে? দেখে তো ভদ্র প্রকৃতির মনে হয়, তবে ব্যবহার এমন কেন? একে তো উড়ে এসেছে, তার উপর দাবি খাটাতে চায়। রাইকা মুখ ভার করে উঠতে যায়, অমনি বাপ্পি তার হাত ধরে বলেন, কোথায় যাচ্ছেন আম্মা? আপনি চলে গেলে কিন্তু আমিও চলে যাব। চুপচাপ বসে গেল রাইকা। ডালা থেকে অন্য একটা মেহেদি নিয়ে রাইকার দিকে এগিয়ে দিলেন। উপস্থিত সবার উদ্দেশ্যে বাপ্পি জোর গলায় বললেন, ইনি হচ্ছেন আমার ছোট আম্মা। আমার সব কিছুতেই প্রথমে উনি থাকবেন। সন্তানের শুভ কাজে মায়ের ছোঁয়া সর্বপ্রথম লাগে, তাই শুরুটা আম্মাই করুক। উপস্থিত সবাই হাসল, তবে চরম অপমানিত বোধ করলেন সাদিয়া এবং তার মা। মুখ বাঁকা করে সাদিয়ার মা আসর ছেড়ে চলে গেলেন। সাদিয়া নিজ জায়গায় দিব্যে বসে আছে। ছেলের কথা শুনে নানু এগিয়ে এসে ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, এই যে বাবা, দেখো তো আমাকে চিনতে পারো নাকি? বয়স হয়েছে তো, তাই নাও চিনতে পারো, কিন্তু তুমি আমার পেটে ছিলে, ওই ছোকরির পেটে না। সশব্দে হেসে উঠল সবাই। রাইকার নানু বেশ মজার মানুষ, তিনি মানুষকে হাসাতে পারেন খুব। রাইকা নানুর দিকে তাকিয়ে বলল, এই বুড়ি, তুমি আমার ছেলের কানে বিষ ঢালছো কেন? খবরদার এমন করবে না ভুলেও। তুই আমার ছেলেকে বশ করে নিয়েছিস, এখন তো ছেলে আমার চেনেই না। আহারে, দুঃখ পেও না, তোমার তো একটা ছেলে আছেই, দয়া করে আমার ছেলের দিকে নজর দিও না। নানুর নজর মেহেদি পরানোর দিকে। অনেক সুন্দর হচ্ছে দেখে বললেন, ও বাপ্পির মা, আমাকেও একটু মেহেন্দি পরিয়ে দাও না। রাইকা হেসে বলল, এটা শেষ করেই দিয়ে দিচ্ছি, দাঁড়াও। অল্প অল্প করে সবাই মেহেদি ছুঁয়ে দিল, শুধু রাইকা বাকি। তার হাত ব্যথা করছে, তাই দিতে পারেনি সে। গায়ে হলুদ ছোঁয়াতে শুরু করেছে। এই কাজটা প্রথমে নানুকে দিয়েই শুরু করানো হয়েছে। এর মাঝে একটা ছবি তুলে রাহিমের হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে রাইকা। সে সময় রাহিম অনলাইনে ছিল না, তাই রাইকাও কিছু না বলে বেরিয়ে এসেছে। হলুদ ছুঁয়ে দিতে রাইকাকে ডাকলেন ববিতা বেগম। ধীর পায়ে এগিয়ে গিয়ে বাপ্পির দুগালে আলতো হাতে হলুদ ছুঁয়ে দিল। সামান্য হলুদ নিয়ে বাপ্পিও রাইকার গালে ছুঁয়ে দিলেন। মামাকে মিষ্টিমুখ করিয়ে উঠিয়ে এলো, কেননা এখন তার বন্ধুদের সময়। রাইকা একপাশে এসে দাঁড়াতেই ফোনে টুংটাং শব্দ করে SMS এলো।
ফোনের স্ক্রিনে চোখ বুলাতেই চোখ যেন কপালে উঠে গেল তার। রাহিমের নাম্বার থেকে SMS এসেছে, তাতে ছোট্ট করে লেখা। ম্যাডাম নিচে আসুন। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিড়বিড় করে বলল, মুস্কি হাসল রাইকা। সবাই ব্যস্ত দেখে আস্তে করে কেটে পড়ল সেখান থেকে। এক হাতে কুচি ধরে সিঁড়ি বেয়ে নেমে এলো রাইকা। গেটের বিমুখী দাঁড়িয়ে আছে রাহিম। মরিচ বাতির নানা রঙের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে তাকে। আজও সেদিনের মতো টি শার্ট এবং 3/4 প্যান্ট পরে চলে এসেছে। রাইকা পেছনে এসে দাঁড়ালো। তর্জনী দিয়ে রাহিমের পিঠে গুঁতো দিতেই চমকে উঠল সে। তড়িঘড়ি করে পেছন ফিরে রাইকাকে দেখে দারুণ হাসলো। একবার আশেপাশে দেখে রাহিম বলে, এখানে দাঁড়ানোটা সেফ না। এক ভ্রু উঁচিয়ে রাইকা বলে, তাহলে এসছেন কেন? আপনি তো জানতেন বিয়ে বাড়িতে অনেক মানুষজন থাকে। আমি এখান থেকে একটু সরে যেতে চাইছি। চলুন। রাইকা চোখ বড় বড় করে বলল, একটু না হয় ম্যানেজ করে নেবে। হুটহাট এরকম করলে তো বিপদ সাহেব। এটা ওটা বলে মাকে বোঝানো সম্ভব না। অনেক প্রশ্ন করেন তিনি, প্রচুর কৈফিয়ত দিন। বুকের উপর দুহাত ভাঁজ করে একটুখানি রাইকার দিকে ঝুঁকে রাহিম বলল, চলুন ম্যাডাম, আমরা এমন কিছু করি যাতে কাউকে কোনো কৈফিয়ত দিতে না হয়। সরাসরি দেখা করা যাবে। রাহিমের কপালে তর্জনী ঠেকিয়ে তাকে সোজা করে মুখে হাসি বজায় রেখে রাইকা বলল, আপনি খুব পাগল আছেন। খপ করে রাইকার হাতটা ধরে নেয় রাহিম। পুনরায় রাইকার দিকে ঝুঁকে ফিস করে বলল, পাগলের জন্য তো ডাক্তার ম্যাডাম আছে, চিন্তা কিসের। লাজুক হাসে রাইকা। বাসার দিকে এক পলক তাকিয়ে রাহিমের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, সাহেব, পাগলামো ছুটে যাবে যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলে এখানে। দেখুক, ভয় পাই না। কিন্তু আমি ভয় পাই। আমি আপনার ভয়কে দূর করে দেব। হয়েছে, এখন হাত ছাড়ুন আর এখান থেকে যান। কিছু ধরলে আমার ছাড়তে। মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসছে রাইকা। রাহিম তা দেখে গলা খাকারি দিয়ে বলল, আপনি একটা সত্যি কথা বলবেন রাইকা? চোখ তুলে তাকালো রাইকা। রাহিমের চোখে চোখ রেখে বলল, আপনার কি মনে হয় আমি আপনাকে মিথ্যে কথা বলি? নো নো নো, আমি জাস্ট কথার কথা বলছিলাম। একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। অবশ্যই। আমার চোখে চোখ রেখে উত্তর দিবেন। আমার সঙ্গ আপনার কেমন লাগে? গোল গোল আঁকি দুটি সামান্য কেঁপে উঠল। খানিকটা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল রাইকা। তৎক্ষণাৎ রাহিম বলে উঠল, হুম, রাইকা বলেছি চোখে চোখ রেখে উত্তর দিতে হবে। প্লিজ রাইকা, আপনি নির্দ্বিধায় উত্তর দিবেন, সমস্যা নেই। আমি শুধু জানতে চাই আমার সঙ্গ কেমন লাগে আপনার। এখানে যে ভালো হতে হবে তেমন কোনো ব্যাপার না। আপনার মন যা বলে আপনি তাই উত্তর দিন। এমন সময় কি বলা উচিত বুঝতে পারছে না রাইকা। যদিও রাহিমের সঙ্গ তার ভীষণ ভালো লাগে, কিন্তু এই সোজা কথাটাই মুখে আসে না। নির্লজ্জের মতো কিভাবে বলবে। এক মুহূর্ত চুপ থেকে রাহিমের চোখে চোখ রেখে বলল, একটু সময় নিয়ে বলতে হবে। আমি অপেক্ষা করব। উত্তরটা যদি এমন হয় আপনার সঙ্গ আমার ভালো লাগে না, তবে আপনার থেকে দূরত্ব বজায় রাখবো। যদি ভালো লাগে তাহলে বিয়ে করব। বিড়বিড় করে বলল রাহিম। স্পষ্ট শুনতে পেল না রাইকা। কান উঁচিয়ে রাইকা বলল, কি বলেন? শুনতে পাইনি। রাইকার হাত ছেড়ে দিয়ে কথা ঘুরিয়ে রাহিম বলে, বলেছি অপেক্ষা করব। কেন, একদিন তো ভালো লাগতেও পারে। তবে অপেক্ষাই করুন। চলুন ওদিকে একটু ঘুরে আসে। বেশি দূরে নিয়ে যাবেন না তো? এতক্ষণে রাইকা খেয়াল করলো আসলেই বাইক নেই। রাইকা বাঁকা চোখে চেয়ে প্রশ্ন করলো, বাইকের কি হয়েছে? শরীর খারাপ? না, আজ বাইক নেই। বাসার এক ছোট ভাই নিয়ে গেছে। নিশ্চয়ই তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে। I don't know, বাট হতে পারে। কি দারুণ ব্যাপার, তাই না? রাতের বেলা গার্লফ্রেন্ডকে বাইকে তুলে শহর ঘুরবে। এমন হচ্ছে কি আপনারা আছে নাকি? আছে বই কি,
তবে স্বামীর সাথে ঘুরবো, বয়ফ্রেন্ডের সাথে নয়। তার জন্য দ্রুত বিয়ে করতে হবে। করব সময় হলে। চলুন ওই দিক থেকে হেঁটে আসি। রাস্তার এক পাশ ধরে দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। কিছু দূর গিয়ে রাহিম বলল, কেন জানি না, আপনি শাড়ি পরে নিজের চোখকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি সারাক্ষণ আপনাদের আটকে থাকতে চাই। আপনি বেশ ভালো কথা বলতে পারেন তো। এভাবে কথা বললে তো যে কোনো মেয়েই আপনার প্রেমে পড়ে যাবে। দুষ্টু হেসে রাহিম বলে, যে কোনো মেয়ের প্রয়োজন নেই, শুধু একজন পড়লেই হবে। প্রত্যুত্তরে হাসলো রাইকা। পেছন থেকে রাহিম সরে গিয়ে কিছু চকলেট কিনে আনলো। সেগুলো রাইকার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি চকলেটের চেয়েও বেশি মিষ্টি, তাই অথম চকলেটগুলো আপনার জন্য। আমি কি ছোট বাচ্চা? এগুলো বাচ্চারা খায়, আমি খাবো না। একটু খান, তাহলে আপনাকে আরো বেশি মিষ্টি লাগবে। চকলেট না নিয়ে হাঁটতে হাঁটতে রাইকা বলল, তাতে পোকা হবে। সমস্যা নেই, আমি পোকা বের করে দিব। দুগালে হেসে রাহিমের হাত থেকে চকলেটগুলো নিজের হাতে নিল। এক হাতে ফোন, অন্য হাত ভরা চকলেট। খাবে কি করে বুঝতে না পেরে বলে উঠল, একটা চকলেট খাইয়ে দিন, আমার হাত বন্ধ। রাহিম চট করে একটা চকলেট মুখে তুলে দেয়। খেতে খেতে হাঁটছে সে। বেশ খানিকটা দূরে চলে গিয়েছে তারা। রাস্তার পাশে সুন্দর বসার ব্যবস্থা থাকায় সেখানে গিয়ে বসলো দুজন। হাত থেকে চকলেটগুলো এবং ফোনটা একপাশে রেখে দুহাত ময়লা ঝাড়ার মতো ঝেড়ে রাইকা বলল, আপনি তখন বলেছিলেন না আপনার সঙ্গ আমার কেমন লাগে? এখন আমি আপনাকে বলছি, আমার সঙ্গ আপনার কেমন লাগে? প্রশ্ন করার আগে উত্তরটা দেওয়ার প্রয়োজন ছিল। আপনি কি বুঝতে পারেন না একটা মেয়ে কোন পর্যায়ে গেলে সকাল বিকাল সন্ধ্যা রাত সবসময় একটা ছেলেটাকে সাড়া দেয়? আপনার সঙ্গে ভালো না লাগলে এভাবে ঘুরে বেড়াই আমি আপনার সঙ্গে? রাহিম নিজের পায়ের দিকে নজর রেখে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ম্যাডাম, বুঝি সব কিছুই, শুধু আপনার মুখে শুনতে চাচ্ছিলাম। সব কথা মুখে মানায় না, সবকিছু চোখ দেখে বুঝে নিতে হয়। চোখের কথা যদি হয় মিথ্যা? তবে অন্তরের কথা শুনবেন। যদি সেটাও মিথ্যা হয়? আমি ভালোবাসি আপনাকে। জোরে চেঁচিয়ে বলল রাইকা। রাহিম লাফিয়ে উঠল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। রাইকার সামনে দাঁড়িয়ে তার দিকে ঝুঁকতেই ছোট্ট কণ্ঠে রাইকা বলল, এটাই শুনতে চাচ্ছিলেন তো? বলে দিয়েছি, এবার ঠিক আছে? একটা কথা শুনবার জন্য হাজারটা কথা খরচ করছেন আপনি। কেন নিজেও তো বলতে পারতেন না? আপনি তো তা বলবেন না, ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে শুধু আমাকেই প্রশ্ন করে যাবেন। রাইকার পায়ের কাছে মাটিতে ধপাস করে বসল রাহিম। নিজের দু হাতে রাইকার হাত দুটো মুঠবন্দি করে বলল, আমি কি ঠিক শুনেছি ম্যাডাম? রাইকার নিজের মুখ রাহিমের মুখের দিকে এগিয়ে নিয়ে বলে, কেন আপনার কি কানেও সমস্যা আছে সাহেব? কথা ঘোরাবেন না, আমি যেটা জানতে চাইছি সেটা বলুন। আপনি ঠিকই শুনেছেন। আবার শুনতে চাই। আজ্ঞে না সাহেব, যতটুকু শুনেছেন এবার বাসায় গিয়ে ঘুমান। প্লিজ ম্যাডাম। বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমি আপনার সব শর্ত মানতে রাজি। আমায় তুমি করে বলতে হবে, সারাক্ষণ আপনি আপনি বলতে থাকেন। নিজেকে বয়স্ক বয়স্ক মনে হয় আমার। ফিক করে হেসে উঠল রাহিম। হাসি থামিয়ে বলল, ওকে ডান, এবার শুনে। হাতটা ছাড়ুন। রাইকার হাত ছেড়ে দিল রাহিম। আশেপাশে চোখ বুলিয়ে দেখল কোথাও ফুলের গাছ নেই। নিজের হাতে থাকা মালাটা ছিঁড়ে গোলাপটা ছাড়িয়ে নিল। ডাঁটাবিহীন গোলাপটা রাহিমের দিকে এগিয়ে দিয়ে সুন্দর হেসে বলল, আমি আপনাকে ভালোবাসি সাহেব। ভালোবাসাটা কি করে শুরু হয় তা আমি জানি না, তবে আপনি যেদিন থেকে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন সেদিন থেকে আমি একটু একটু করে অনুভব করতে শুরু করি। আমি বুঝতে পারি আমি আমার মধ্যে নেই। খুবই ভয়ঙ্করভাবে নিজেকে হারিয়েছি আমি আপনার মাঝে। সব সময় আপনার ডাকে সাড়া দিয়েছি কেন জানেন? আমি আমার মাঝে আমাকে খুঁজেই পাই না, আপনার মাঝে খুঁজে পাই আমার অস্তিত্ব। আপনার চোখে আমি আমার জন্য বিশাল ভালোবাসা দেখেছি। আমার প্রতি আপনার যত্ন খেয়াল সবকিছুই আমায় পাগল করে তুলেছে আপনাকে ভালোবাসতে। ভেবেছিলাম আপনার মুখে শুনবো, তাই বারবার আপনার আঙিনায় প্রবেশ করতাম, কিন্তু আপনি ফালতু পেঁচাল পারেন বেশি, আসল কথা বলেনই না। রাইকার হাত থেকে ফুলটা নিল। তার দু হাত নিজের আলগোছে ঠেকিয়ে কোমল কণ্ঠে বলল, আমি বারবার বলতে গিয়েও বলতে পারিনি ম্যাডাম। যখনই ভেবেছি বলবো তখনই মনে পড়েছে আপনার সেদিনের কথা। আপনি পড়াশোনা শেষ করবেন, স্বপ্ন পূরণ করবেন,
তারপর এসব নিয়ে চিন্তা করবেন। আমার পক্ষে এতগুলো দিন অপেক্ষা করা সম্ভব নয় ম্যাডাম। আপনাকে নিজের করে পাওয়ার পর যদি আপনি বলেন তবে সারা জীবন আপনার থেকে দূরে থাকতে পারবো, অপেক্ষা করতে পারবো, কিন্তু এভাবে নয়। আমি আপনাকে নিজের পরিচয় ছাড়তে চাই, যাতে পুরো দুনিয়া ঘুরলেও কেউ আপনার দিকে চোখ তুলে না তাকায়। এইভাবে ছাড়তে পারবো না। যদি অন্য কারো হয়েছেন তখন আমার কি হবে? বাঁচবো কিভাবে আমি? আপনার এঙ্গেজমেন্টের কথা শুনে আমার দুনিয়া থমকে গিয়েছিল, নিঃশ্বাস থেমে থেমে আসছিল। আর যদি আপনি অন্য কারো হয়েছেন, সহ্য করতে পারবো না ম্যাডাম, মরে যাব আমি। কথাগুলো বলতে বলতে রাহিমের কণ্ঠ ভারী হয়ে এসেছে। রাইকা সামনে রাখতে পারল না চোখের পানি। রাহিমের হাতের উল্টো পাশে রাইকা নিজের কপাল ঠেকিয়ে অঝরে কাঁদতে লাগলো। কিছুটা সময় তারা নীরবে কেঁদে গেল। রাইকা মাথা তুলে নাক টেনে বলল, অপেক্ষা করতে হবে না আপনার। আগামীকাল আমার আর ফারহান ভাইয়ের বিষয়টা মিটমাট হয়ে গেলে আপনি বাবার সঙ্গে কথা বলুন। প্রিয়জনকে হারানোর ভয় বুকে নিয়ে এভাবে থাকা যায় না। মাথা তুলে চাইল রাহিম। চোখ মুখ লাল হয়ে গিয়েছে। রাইকার হাত মুক্ত করে দিল। তার গাল বেয়ে এখনো পানি পড়ছে। রাহিম নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো করে রাইকার গাল বেয়ে নেমে আসা পানিটুকু মুছে দিল। অতি নরম গলায় রাহিম বলল, অবশ্যই কথা বলবো আমি। আজ মা ও আঙ্কেলের সঙ্গে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বাধা দিয়েছি। এখন নয়, 2 দিন বাদে বলতে বলেছে। রাইকা কাঁদো কাঁদো মুখ করে দুদিকে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। তাহলে এবার যাই, আপনার আম্মা আবার টাকা থেকে শুরু করবেন। রাইকা চোখ বড় বড় করে বলে, আবার আপনি? রাহিম জিভ কামড়ে হেসে বলে, অভ্যাস হয়ে গিয়েছে তো। বসা থেকে উঠে দাঁড়িয়ে রাইকা বলল, অভ্যেস পরিবর্তন করে আমার সঙ্গে দেখা করবেন, তার আগে নয়। হাঁটা দিল রাইকা। তার ফোন, চকলেট সব কিছুই রেখে। রাহিম ফোনটা পকেটে নিয়ে চকলেটগুলো হাতে নিয়ে দৌড়ে গিয়ে রাইকার সামনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম রাখলে তোমাকে হেব্বি লাগে। মুখ ভার করে থাকতে পারল না আর খিলখিল করে হেসে দিল রাইকা। দুজন হেঁটে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে রাইকা বলে ডাকায় পা থামিয়ে দাঁড়ায় ওরা। পেছন ফিরতেই চিরচেনা মুখটা দেখে রাইকা খুশিতে বাগ বাগ হয়ে তাকে জড়িয়ে ধরে বলে, দোস্ত তুই এখানে? আমায় বললি না তো তুই এদিকে আসবি? মেয়েটা দারুণ হেসে উত্তর দিল, আসার কোনো প্ল্যান ছিল না দোস্ত, খালামণি সৌমানে কল করছে তাই এক সময় আসতে হলো। মেয়েটা এক নজর রাহিমকে দেখে রাইকার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, উনি রহিম ভাইয়া? রাইকা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। গলা খাকারি দিয়ে মেয়েটাকে দেখিয়ে রাইকা বলল, এটাই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ইফতি রহমান। কুশল বিনিময় করল ওরা। রাহিম ইফতিকে পরখ করে দেখে রাইকার উদ্দেশ্যে বলল, এত ফাস্ট সুস্থ হয়ে গেছেন উনি? ইফতি কিছু বুঝতে না পেরে রাইকার দিকে তাকিয়ে বলল, ভাইয়া কি বলছেন দোস্ত, আমি অসুস্থ ছিলাম কবে? রাইকা ফাটা বাঁশের চিপায় আটকে যাওয়ার মতো মুখ করে বলল, কিছু না, বাদ দে, ওনার ভুল হচ্ছে। কথাটা রাহিমের কান পর্যন্ত পৌঁছতেই সে বলে উঠল, একদম ভুল হচ্ছে না। তুমি বলনি তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে? রাইকা পড়ল এক মহা বিপদে। এবার কিভাবে উদ্ধার পাবে এই বিপদ থেকে? ইফতিও চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাইকার দিকে। প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে রাইকা বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, এক্ষুনি যেতে হবে। দোস্ত ফ্রি হয়ে তোকে কল করব। রাইকা তার পথে পা বাড়াতেই রাহিম খপ করে তার হাত ধরে বলল, পালিয়ে যাচ্ছে কেন? তোমার কোনো বান্ধব অ্যাক্সিডেন্ট করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল? কোনো উপায় না পেয়ে রাইকা বলল, মিথ্যে বলেছিলাম। কিন্তু কেন? আপনার সঙ্গে আসবো বলে। রাইকার হাত ছেড়ে দিয়ে রাহিম অবাক সুরে বলল, কি? ইফতি গাল ফুলিয়ে বলল, এই জন্য তুই আমাকে অ্যাক্সিডেন্টে করিয়ে দিলি দোস্ত? সিরিয়াসলি আমি ভাবতেও পারিনি। রাইকা দুঃখী চেহারা করে বলল, সরি দোস্ত, রাগ করিস না প্লিজ, তোকে ডিনার করাবো, প্রমিস। ইফতি হেসে বলল, সত্যি দোস্ত? রাইকা ভেঙচি কেটে বলল, সত্যি? এখন যাই এখান থেকে, সবকিছু ক্যাচাল পাকিয়ে দিলি। মনে রাখিস আমার তারা আছে তাই চলে যাচ্ছি। বাই রহিম ভাইয়া। সৌজন্যমূলক হাসল রাহিম। ইফতি চলে যেতেই তারা আবারও হাঁটা শুরু করলো। বাসার সামনে গিয়ে রাহিম বলল, এভাবে সবাইকে মিথ্যা বলে আমার সঙ্গে আসার কি খুব বেশি প্রয়োজন ছিল?
মুস্কি হেসে রাইকা উত্তর দেয়, তখন থেকেই আপনার সঙ্গ পেতে ইচ্ছে করতো, তাই ওরকম করেছি। কিন্তু এটা জানা ছিল না আমরা আজ এই পর্যন্ত এসে দাঁড়াবো। সবই ভাগ্যের খেলা। তা ঠিক, তোমার সাথে যেভাবে পরিচয় হলো, তারপর এরকম কিছুর আশা তো স্বপ্নও করা যায় না। আসছি তাহলে, সাবধানে বাসায় যাবেন এবং পৌঁছে কল করবেন আমায়। জি ম্যাডাম, করব। রাহিমের কাছ থেকে নিজের ফোন আর চকলেটগুলো নিয়ে সামনের দিকে এগোচ্ছে। রাহিম পেছন থেকে ডাকলো, মায়াবতী। রাইকা পেছন ফিরে দুফরু উঁচিয়ে ইশারা করে বোঝালো কি। রাহিম লাজুক হেসে বলল, বিয়ে করবে তো আমায়? রাইকা দুগাল হেসে উত্তর দিল। করব সাহেব। বাসার ভেতরে ঢুকে গেল রাইকা। রাহিম ঠোঁট কামড়ে হেসে চলে এলো। মনটা ভীষণ শান্ত। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো হাসি রাহিমের চোখে মুখে। ড্রয়িং রুমে এখনো সেই আনন্দ চলছে। নাচ গানের ভরপুর হয়ে গিয়েছে। এই মুহূর্তে সাদিয়া নাচ করছে, বাকিরা সবাই গানের তালে তালে হাততালি দিচ্ছে। বাপ্পির পাশে গিয়ে চুপটি করে বসে পড়ল রাইকা। অনেকক্ষণ যাবৎ তাকে দেখতে পায়নি, এদিক সেদিক খুঁজেছিল অনেক। গানের তীব্র শব্দের মাঝেই একরকম চেঁচিয়ে বাপ্পি বলেন, এতক্ষণ কোথায় ছিলে আম্মা? আপনাকে এত খুঁজেছি, তবুও পেলাম না তো। কিছু না বলেই কোথায় চলে গিয়েছিলেন? একটু নিচে গিয়েছিলাম বেটা। কি প্রয়োজন ছিল? আমাকে বললেই আমি করে দিতাম। তেমন কিছু না বেটা, তুমি এনজয় করো। এর মধ্যেই ববিতা বেগম তেড়ে এসে রাইকার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বললেন, তুই আমার সাথে রুমে আয়, কথা আছে। মায়ের হাবভাব ঠিক লাগছে না। চেহারা দেখে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে রেগে আছেন। রাইকা চুপটি মেরে মায়ের সঙ্গে ফাঁকা রুমে এলো। ববিতা বেগম দরজা লক করে মেয়ের সামনে গিয়ে কষে দুটো চর বসালো। এই চরের আগাগোড়া কোনো কারণেই খুঁজে পেল না সে। দুহাতে গাল দুটো ধরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখে চিকচিক করছে পানি। মায়ের আচমকা এমন আচরণে থতমত খেয়ে যায় সে। মুখ দিয়ে কোনো কথাও বেরোচ্ছে না তার। ববিতা বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন, কি শুরু করেছিস তুই? আমাদের সবার চোখে ধুলো দিয়ে অন্য একটা ছেলের সঙ্গে মেলামেশা করছিস? কি ভেবেছিস আমরা জানবো না? কেন এসব করছিস? তোর কি মাথা থেকে বেরিয়ে গিয়েছে? আগামীকাল ফারহান দেশে আসছে। ছেলেটা এসব জানতে পারলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছিস? রাইকার কাছে সবকিছু পরিষ্কার। নিচে রাহিমের সঙ্গে তাকে দেখে ফেলেছেন ববিতা বেগম। হয়তোবা মুখ দেখতে পারেননি, তাই স্পষ্ট করে বলতে পারলেন না। রাইকা না বোঝার ভান করে বলল, কি করেছি আমি মা? কি সব বলছো তুমি? কি বলছি বুঝতে পারছিস না? নিচের সেই ছেলেটা কে ছিল? কার সাথে দাঁড়িয়ে কথা বলছিলি? কখন কার সাথে কথা বলেছি? এই এক্ষুনি একটা ছেলের সাথে কথা বলে এলি। সে কে? হাফ ছেড়ে বাঁচল রাইকা। ভাগ্যিস বাসায় ফেরার সময় দেখেছেন। বের হওয়ার সময় দেখলে তো হয়েছিলই। বাসায় ফেরার সময় এত বেশি কথা হয়নি, তাই ভয়টাও বেশি না। রাইকা গাল থেকে হাত সরিয়ে শুকনো ঢোক গিলে বলল, ইফতি কল করেছিল মা। ওর খালামণির বাসায় এই পাশেই, ওই এখানেই এসেছে। তাই আমায় কল করে বলল বেরোতে, এই জন্যই তো দেখা করতে গিয়েছিলাম। আসার পথে সেই ছেলেটা জিজ্ঞেস করছিল বাসা ভাড়া হবে কিনা, তাই তাকে বলেছি রুম খালি নেই। সত্যিই কি বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছিল? আমি কি তোমায় মিথ্যে বলবো? তোকে বিশ্বাস নেই। তুই আর তোর বাপ দুটোই মিথ্যুক। দেখো মা, আমায় যা বলার বলো, আমার বাবাকে নিয়ে কিছু বলবে না একদম। হয়েছে নাটক। ববিতা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। রাইকা গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গালে হাত বুলিয়ে বলল, কি জোরে চড়টাই না দিয়েছে। বড় মামি ডাকছেন। দ্রুত পায়ে রুম থেকে বেরোতে গিয়ে দেখতে পেল সাদিয়া এবং ববিতা বেগম কথা বলছেন। পা টিপে এগিয়ে গেল। সাদিয়া ববিতা বেগমের উদ্দেশ্যে বলল, বিশ্বাস করুন আন্টি, আমি ঠিক দেখেছি। কেউ বাসা ভাড়া নিতে এলে তার সঙ্গে কেউ এভাবে কথা বলেন না। আপনি যদি নিজের চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন। সাদিয়ার কথা শুনে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেল রাইকা। মনে মনে বলল, এই তবে নাটের গুরু। কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল রাইকা। এবার ববিতা বেগম বললেন, রাতের বেলা এত উপর থেকে কি ঠিকমতো দেখা গিয়েছে নাকি? নিচে আলো থাকলেও রাতের বেলা পরিষ্কার দেখা যায়নি। তুমি ভুল দেখেছো হয়তো। না আন্টি, আমি ঠিকই দেখেছি। আপনি ভুল বুঝছেন। আমি কিছু ভুল বুঝছি না। যাও খেতে বসো। সাদিয়া স্থান ত্যাগ করার মুহূর্তেই রাইকা বলে উঠল,
এখানে আমাকে নিয়ে কি গবেষণা শুরু হয়েছে? কেন কেউ আমার পিছু লেগেছে জানতে পারি? সাদিয়া মুখ বাঁকিয়ে হুড়মুড়িয়ে চলে গেল। ববিতা বেগম মেয়েকে বললেন, রাত অনেক হয়েছে, খেতে আই। সকাল সকাল উঠতে হবে, দ্রুত ঘুমাবি। ঠিক আছে। মা কাল বাবা আসবে না? কাল তো বিয়ে, কাল যদি না আসে তাহলে কি হবে? তাছাড়া ফারহান আসছে, এমনিতেও তাকে আসতেই হবে। আগামীকালের কথা ভেবে ভয়ে বুক কাঁপছে রাইকার। কি যে হবে ভাবতে পারছে না। ববিতা বেগম মেয়ের হাতের দিকে খেয়াল করে বললেন, আংটি কোথায়? কতবার বলেছি আংটি খুলে রাখবি না। আমার কথা কি তোর কানে যায় না? সবসময় আংটি পরতে ভালো লাগে না। খেয়ে গিয়ে আংটি পরে তারপর ঘুমাবি, নয়তো সকালে ভুলে যাবি। ভুলে তো যাবে তোমরা। আস্তে করে বলল রাইকা। ববিতা বেগম এদিকে কান্না দিয়ে চলে গেলেন। সবাইকে খেতে দিয়েছে। রাইকা গিয়েও সেখানে বসে পড়ল। রাহিম বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। রাইকাকে এখনও জানানো হয়নি সে বাসায় এসে পৌঁছেছে। ফোনের চার্জ নেই। ফোনটা চার্জে বসিয়ে রাহিম মায়ের উদ্দেশ্যে রুম থেকে বেরোলো। বিছানার উপর বসে বই পড়ছেন রেখা বেগম। পেছন থেকে রাহিম গিয়ে মাকে জাপটে ধরে আনন্দিত গলায় বলল, মা, তোমার মিষ্টি মেয়ে রাজি হয়েছে। সে আমাকে বিয়ে করবে বলেছে। আজ আমি অনেক হ্যাপি মা। ছেলের আনন্দ দেখে রেখা বেগম দারুণ হেসে বললেন, সত্যি রাজি হয়েছে? তোমাকে ভালোবাসে সেটা মুখে বলেছে? হ্যাঁ মা, আজই বলেছে। মাশাআল্লাহ, অতি দ্রুত আমি রাইকার বাবার সঙ্গে কথা বলবো। রাইকার মতো একজন মেয়ে আমার সংসারে বড্ড প্রয়োজন। আহা, আমার ঘরটা আলোয় ভরে যাবে। 2 দিন বাদে কথা বলতে হবে মা। তাদের বাসার বিয়েটা মিটে যাক, তারপর। ঠিক আছে। বেশ কিছু সময় মা ছেলে মিলে গল্পগুজব করলেন। রাত হচ্ছে দেখে খেয়ে দিয়ে নিজেদের রুমে চলে গেলেন। রাহিম রুমে এসেই ফোনটা হাতে নিয়ে দেখলো তার মায়াবতীর অনেকগুলো মিস কল। তড়িঘড়ি করে কল ব্যাক করলো। একবার রিং হতেই কল রিসিভ হলো। ওপাশ থেকে রাইকা কণ্ঠে ঝাঁজ ঠেলে বলল, একটু দূরে গেলেই ভুলে যাবেন আমাকে, তাই না? কথা ছিল কি আর আপনি কি করলেন? রাহিম কানে ফোন ধরেই ধপাস করে বিছানায় উপর হয়ে শুয়ে হেসে বলল, সরি ম্যাডাম, এসে ফ্রেশ হয়ে মায়ের কাছে তোমার গল্প করছিলাম। তারপর মা খেতে দিল, এই জন্য কল রিসিভ করতে পারেনি। রেখা বেগমের কথা শুনে রাইকা কোমল গলায় বলে, আন্টি কি বললেন? ভীষণ খুশি হয়েছে। তার মিষ্টি মেয়ে এসে ঘর কেনে আলোকিত করবে, সেসবই বলছিল। রাইকা লাজুক হেসে চুপ রইল। রাহিম বলল, আমি প্রেমিক হিসেবে কেমন হবো জানি না, তবে স্বামী হিসেবে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার স্ত্রীকে ভালো রাখার। আপনি একজন দায়িত্বশীল, যত্নশীল আর সৎ মানুষ, যেটা আপনার প্রতি আমাকে দুর্বল করে তুলেছে, আপনাকে ভালোবাসতে বাধ্য করেছে আমায়। আপনি বরং সারা জীবন এমনই থেকে যাবেন, তাতেই আমি খুশি। দোয়া করো। আপনি এখন কি করবেন? আমার মায়াবতীর সাথে কথা বলবো। কিন্তু আপনার মায়াবতী তো বেশিক্ষণ কথা বলতে পারবে না। কেন কেন? মা চলে আসবে এখন। কালকে দেখা হচ্ছে? জিনা সাহেব, কাল সারা দিন ব্যস্ত থাকবো, সময় পাবো না দেখা করার। সমস্যা নেই, আমি সময় বের করে দেব। এই না প্লিজ, আজ কিন্তু খুব বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি। কেন, কি হয়েছে? বাসায় ফেরার সময় আপনার সাথে আমাকে দেখে ফেলেছে সাদিয়া। তারপর সে গিয়ে মাকে বলেছে, সে আমাকে রুমে ডেকে নিয়ে কষে দুগালে দুটো দিয়েছে। কি বলছো? তারপর কি হলো? আরে সাদিয়াটাকে? সাদিয়া হলো বড় মামির ভাইয়ের মেয়ে। আমি বলেছি কেউ একজন বাসা ভাড়া নিতে এসেছিল, আর আমি ইফতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কথাগুলো শেষ করে হি হি করে হেসে উঠল রাইকা। ওপাশের মানুষটাও হাসছে। বেশ খানিকটা সময় তারা তাদের কথোপকথন চালিয়ে যায়। এ পর্যায়ে ববিতা বেগম রুমে আসায় কল কেটে দিয়ে ঘুমোতে যায় রাইকা। ওদিকে ফুরফুরে মনে রাহিমও সুন্দর করে ঘুমিয়ে পড়ে। 2 প্রান্তে 2টি খুশি মানুষ ঘুমোতে লাগলো। থমথমিয়ে বিয়ে বাড়ি। কেউ দৌড়াদৌড়ি করছে না, কেউ এদিক সেদিক ছোটাছুটি করছে না। সবার পা স্থির, সবার চোখ স্থির, সবার মুখ বন্ধ। কারো মুখে একটু শব্দ নেই, কেউ কারো দিকে তাকাচ্ছে না। সময় যেন আটকে রয়েছে, তবে বুকের ভেতরে ভয়ের শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। মাথায় হাত দিয়ে বসে আছেন নানা ভাই, বংশের প্রথম নাতি ফারহান। তার কাছে এরকমটা মোটেও আশা করেননি নানা ভাই।
বড় মুখ করে মেয়ে জামাইকে বলেছিলেন তার মেয়েকে এবারে বউ করে নিয়ে আসবেন। বড় মুখে ছাই ফেলে দিল ফারহান। বাপ্পার রহমান বারবার তেড়ে যাচ্ছেন ছেলেকে মারতে, সবাই বাধা দেওয়ার মারতেও পারছেন না। এই মুহূর্তে তার ইচ্ছে করছে ছেলেকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে, কিন্তু তিনি পারছেন না। বোনের জামাইয়ের সামনে এভাবে নিচু করলো তার জন্ম দেওয়া সন্তান। কি জবাব দেবেন তাদের? এখন তো তারা নিশ্চয়ই বিশ্বাসঘাতক বলে সাব্যস্ত করবেন। কিন্তু বাপ্পার রহমান এক কথার মানুষ, তিনি জীবন চলে গেলেও কথার বরখেলাপ করেন না। কিন্তু এরকম পরিস্থিতিতে তিনি কিভাবে নিজের দেয়া কথা রাখবেন, যেখানে ছেলে বিয়ে করে বউ বাচ্চা সঙ্গে করে নিয়ে এসেছে? এখানে তার করণীয় কি? কিভাবে এর সমাধান করবেন তিনি? একঘর মানুষের সামনে তার নাক কাটা গেল। ফারহানের মা কাঁদতে কাঁদতে ছেলের দিকে এগিয়ে গেলেন, সজোরে ছেলের দুগালে চর বসিয়ে বললেন,